রাতে খাবার পর তে আয়ু মিলে জাঙ্কুকের আনা কাঁচা বাজার পাশের বাড়ির ফ্রিজে রেখে এলো। তারপর শুতে গেল সবাই। তে আজ জাঙ্কুকের গা ঘেঁষে শুয়েছে। জাঙ্কুকের এক হাত তের গায়ের উপর রেখে শুয়ে পড়ল এবং শুয়ে পড়ার প্রায় সাথে সাথেই ঘুমিয়ে গেল। আকাশের রূপার থালার মতো মস্ত বড় চাঁদ উঠেছে। ভরা পূর্ণিমার রাত। তের বুক আনচান করছে, ভীষণ কান্না পাচ্ছে। ছোট এই জীবনটাই পাওয়া না পাওয়ার হিসাব তে মিলাতে পারছে না। এক জীবনে মানুষ হাজারবার এই পাওয়া না পাওয়ার হিসাব মেলাতে চায়, কিন্তু পারে না, অথবা হিসাব মিলে না। এই হিসাবের গরমিল খুঁজতে খুঁজতে আমরা একটা জীবন কাটিয়ে দিই, অথচ বেহিসাবি জীবন কি সুন্দর তা আমরা কখনো ভেবে দেখিনি। সকালটা শুরু হতেই তের মনে হলো আজকের দিন ভালো যাবে। মাঝে মধ্যে কিছু দিনের সূচনা মানুষের মন ভালো করে দেয়। আজকের সকালও তেমন। ঘুম থেকে উঠতেই তের মনে হলো আজকের দিনটি সুন্দর। রৌদ্রোজ্জ্বল ঝলমলে একটা দিন। তে ঘুম থেকে উঠতেই কাজে লেগে গেল। পুরো উঠান ঝাড়ু দিল, ঘর ঝাড়ু দিল, গত রাতের বাসি প্লেট পরিষ্কার করলো, পাশের বাড়ি থেকে মাছ মাংস এনে ভিজালো। আয়ু উঠে দেখে তার বোন কাজ করা শুরু করে দিয়েছে। রান্নাঘরের সামনে একটা পিঁড়ি পেতে আয়ু বসলো। কালো রঙের শাড়ি পরা মেয়েটিকে কি অপূর্ব সুন্দর লাগছে, যেন শরৎকালের কাশফুল। কোমল নরম মুখখানা যেন পবিত্রতার প্রতীক। পেঁয়াজ কুচি করতে গিয়ে তের হাতে চুড়ি একে অপরের সাথে লেগে টুংটাং শব্দ হচ্ছিল। আয়ুর মনে হলো এই যেন তার মায়ের প্রতিচ্ছবি। আয়ু মৃদুস্বরে বলল, বুবু। মরিচ কাটতে কাটতে তে বলল, হ্যাঁ বল। তুই এত সুন্দর কেন বুবু? ঠিক যেন মায়ের মতো। তোকে কেমন মামা লাগে বুবু? তে থমকে তাকালো বোনের দিকে। আয়ুর চোখ টলমল করে আসছে আস্তে ধীরে। তে হেসে বলল, দূর পাগল, বোনেরা বড় হলে তো মায়ের আরেক প্রতিচ্ছবি হয়ে যায়, তুই জানিস না? তুই যখন আরেকটু বড় হবি তখন তুইও মায়ের মতো হবি। আয়ু বলল, আমি তো মায়ের মতো হতে চাই না বুবু। আমি আর একবার মাকে কাছে পেতে চাই। মাকে ভীষণ মনে পড়ে বুবু। তুই পরশু চলে যাওয়ার পর আমি বুঝতে পারলাম এই বিশাল পৃথিবীতে আমি সবচেয়ে একা। চারপাশে এত মানুষ, অথচ আমাকে একবার দেখে বুকে জড়িয়ে ধরার মতো কেউ নেই বুবু। তুই যাওয়ার পর কেউ আমাকে একবার ডাকেনি। সেই যে শেষবার তোর সাথে একবার খেয়েছি, তারপর আমি গত রাতে খেয়েছি বুবু। বাড়িতে এত খাবার ছিল, ছোট মায়ের বোন, ভাবি, মা সবাই খেয়েছে। কেউ কেউ একটিবার আমাকে ডাকেনি বুবু। খাবার পর নষ্ট হয়ে যাওয়া খাবার ছোট মা মুরগিকে ছিটিয়ে দিয়েছে, আমাকে দিয়ে হাঁসকে দিয়েছে, মসজিদের সামনে সেই লেজ কাটা কুকুরকে দিয়েছে। অথচ আমি একটা মানুষ অভুক্ত ছিলাম বুবু। কেউ আমাকে একবার ডেকে একটু খেতে দেয়নি। এরা কুকুর বেড়ালের জন্য মায়া দেখায়, অথচ আজ তো একটা জীবিত মানুষ এদের সামনে ছিল। কেউ একবার ডেকে জিজ্ঞাসা করেনি খেয়েছে কিনা। পেটের ক্ষুধায় আমার যেন প্রাণ বের হয়ে যাচ্ছিল, অথচ কেউ কিছু খেতে দেয়নি। আমার মায়ের রেখে যাওয়া সংসারে আজ অন্য একজন দখলদারিত্ব করে। অভিমানে আমি শুধু পানি খেয়েছি বারবার গিয়ে, তবুও খেতে দিতে বলিনি কাউকে। বুবু, তুই যাওয়ার পর আমার মনে হলো কি এক অতল গহ্বর আমার চারপাশে। আমি কাউকে খুঁজে পাচ্ছি না। আমি যেন শূন্যের উপর দাঁড়িয়ে আছি, যে কোনো সময় পা পিছলে পড়ে যাব। একবার পড়ে গেলে আর উঠতে পারবো না। বিছানায় শুয়ে জাঙ্কুক শুনলো আয়ুর সব কথা। শুনে ব্যথিত হলো জাঙ্কুকের কোমল হৃদয়। জাঙ্কুকের মনে হলো এই যেন এই যুগের এক বন্দি রাজকন্যা। তে অবাক হয়ে তাকালো বোনের দিকে। তার বোনটা 2 দিনেই যেন কত বড় হয়ে গেছে। তের ছায়া সরে যেতেই জীবন তার আসল রূপ দেখিয়ে দিয়েছে আয়ুকে। নিজের কান্নাকে বুকের মধ্যে পিষিয়ে ফেলে তে স্বাভাবিকভাবেই বলল, ভাবিস না তুই, তোর ভাইয়া তোকে এখান থেকে নিয়ে যাবে বলেছে। এই তো আর অল্প কিছুদিন। জাঙ্কুক উঠে এলো দু বোনের কথা শেষ হলে। জাঙ্কুককে দেখে তে উঠে গিয়ে ব্রাশ আর টুথপেস্ট এনে দিল জাঙ্কুককে। হাত মুখ ধুয়ে এসে জাঙ্কুক লুঙ্গির উপর একটা টি-শার্ট গায়ে দিয়ে উঠোনে এসে বসলো মোড়াই। আয়ু দ্রুত হাতে রুটি বানাতে লাগলো। এক চুলায় আলু ভাজি আর অন্য চুলায় মাংস কষাতে লাগলো তে। জাঙ্কুক তাকিয়ে দেখলো কি অভ্যস্ত হাতে 2 বোন কাজ করছে। কষানো মাংসের ঘ্রাণে রোজের জিভে জল এলো। তের রান্নার হাত ভীষণ ভালো, সেটা রোজ জানে। এখন মাংসের ঘ্রাণ পেয়ে রোজের মনে হলো এই কষানো মাংসের ঝোল দিয়ে 2 প্লেট ভাত রোজ অনায়াসে খেতে পারবে। রোজ উঠে জানালার পাশে এসে দাঁড়ালো। একটা পিরিচে আয়ু লেবু টুকরা করে রেখেছে। রোজের জিভে জল সামলানো দায় হয়ে গেল। লজ্জায় যেতেও পারছে না রোজ। জাঙ্কুককে তার ভরসা হয় না। কথার দ্বারা রোজকে সে চূড়ান্ত অপমান করতে পারে যে কোনো সময়। গতকাল তো দেখেছে জাঙ্কুক কিভাবে নিজের বোন ভাবি খালাকে অপমানিত করেছে। সেখানে রোজ তো তের সৎ মা।
মানে তার সৎ শাশুড়ি। নিজের লোভকে দমিয়ে রেখে রোজ বিছানায় গিয়ে বসলো, কিন্তু ব্যর্থ হলো। মনে হতে লাগলো রোজের প্রাণ পাখি বের হয়ে যাবে বুকের পিঞ্জর ছেড়ে, যদি এখনই এক টুকরো মাংস খেতে না পারে। প্রেগনেন্সির সময়টা এরকমই হয়। রোজের মনে রইল না। একটু পর পেয়ে গেল রোজের ঘরে। দরজায় নক করতেই রোজ এসে খুলে দিল দরজা। দেখে একটা বাটিতে মাংস, একটা প্লেটে কয়েকটা রুটি নিয়ে দাঁড়িয়ে আছে তে। কিছু বলার আগে রোজ এক প্রকার কেড়ে নিয়ে নিল তের হাত থেকে। কোনো কথা না বলে বিছানায় বসে গাপুস গুপুস করে খাওয়া শুরু করে দিল বাসি মুখেই। তে দাঁড়িয়ে রোজের খাওয়া দেখলো কিছুক্ষণ, তারপর সরে গেল। জাঙ্কুককে খেতে দেবে। উঠানে মাদুর বিছিয়ে তিনজন আবারও বসলো গত রাতের মতো করে। অনেকদিন পরে আজ জাঙ্কুক পেট ভরে মাংস খেলো। তাদের বাড়িতে রান্না করে বাড়িতে কাজ করা দায়ন। ন্যান্সি অথবা বউয়েরা কেউই রান্না করে না। দায়ন যেভাবে যতটা পারে রান্না করে, সেই রান্না খাবার হিসাবে কোনো মতে চালিয়ে নিতে হয়। ন্যান্সি এই 10 বছর রান্নার কাজ থেকে ইস্তফা দিয়েছে। 10 বছর আগে জাঙ্কুক বিদেশে যাওয়ার পর থেকেই ন্যান্সির সংসারের স্ত্রী ফিরতে লাগলো। জাঙ্কুকের বেতন বাড়ার সাথে সাথে ন্যান্সির শৌখিনতা চক্রবৃদ্ধি হারে বাড়তে থাকে। সেই শৌখিনতার রূপ বদলে অপচয়ে রূপ নিল অল্প কয়েকদিনেই। এই জন্য 10 বছরে জাঙ্কুক একটা বারের জন্য ছুটিতে দেশে আসতে পারেনি। জাঙ্কুক বিদেশে থাকতেই আনসুইর বিয়ে হলো। তারপর একে একে জিতাও আর রকি বিয়ে করলো। বিদেশ থেকে জাঙ্কুক শুধু টাকা পাঠাতে লাগলো। ভাই বোনের বিয়েতে আনন্দ করার ভাগ্য আর রইল না তার। যতবারই জাঙ্কুক আসতে চেয়েছে, ন্যান্সি আটকে উঠে বলেছে, বাবা তুই এই সময় দেশে আসলে এত খরচ কেমনে চালামো আমি? তোর মুখের দিকে তো আমরা সবাই তাকাই আছি। অবিবেচকের মতো এসে জাঙ্কুক তাই সবার আশা ভঙ্গ করতে পারেনি। প্রবাসের মাটিতে গলা কাটা মুরগির মতো একা একা তারপে মরেছে, বারে বারে বাড়ির কথা মনে করে। কিন্তু কিছু করার ছিল না তাও। শুধু সেহুন সাহেব ছেলেকে ফোন করে বলতেন, আব্বা আর কতদিন থাকবা তুমি ওই দেশে? বাড়িতে আসবার মন চায় না আব্বা? এই বুড়ো বাপরে দেখবার আসবা না একবার? সেই কবে তোমার চাঁদ মুখখানা দেখছি, আমার যে মেলা কষ্ট হয় তোমার লাগে আব্বা। প্রতি ঈদে উৎসবে আমার বাড়িতে চাঁদের হাট বসে, সেই হাটে আমি আমার চাঁদটারে খুঁজা পাই না আব্বা। আমার চাঁদটা আমার থেকে বহু দূর একা একা জ্বলে। কি দরকার এত টাকার? আমার আব্বারে আমি একবার বুকে জড়ায় ধরতে পারি না। এই টাকা তো আব্বা তোমারে ছুয়ার সুখ দিতে পারে না। বাপের এই করুণ মিনতি জাঙ্কুকের সব কষ্ট দূর করে দিত। রাতে ঘুমাতে যাওয়ার আগে একবার করে ভাবতো, কেউ অপেক্ষায় নেই তো কি হয়েছে, আমার আব্বাই আছে আমার অপেক্ষায়। আমার আব্বার তো পরাণ পড়ে আমার জন্য, আমার আর কিসের কষ্ট তাইলে? তে তাকিয়ে রইল জাঙ্কুকের উদাসীন মুখটার দিকে। হুট করেই তের মনে হলো, এই যে কথায় কথায় এত প্রতিবাদ করে এই মানুষটি, এই প্রতিবাদের পেছনেও নিশ্চয়ই এক সীমাহীন ধৈর্যের গল্প লুকিয়ে আছে, যে ধৈর্যের বাঁধ ভেঙে যাওয়ার পর মানুষটা এরকম প্রতিবাদী হয়ে গেছে। জাঙ্কুকদের বাড়িতে গিয়েছে তে 2 দিন হলো। বাবার বাড়িতে 2 দিন থেকে চলে এসেছে জাঙ্কুকদের বাড়িতে। এখানে এসে তের মনে হলো কিছুটা যেন স্বস্তি পাচ্ছে এবার সে। অন্তত জাঙ্কুককে ছোট হতে হচ্ছে না। বাবার বাড়িতে যেই 2 দিন ছিল তের ভীষণ লজ্জা লাগছিল। জাঙ্কুক নিজেই বাজার করেছে, তে রান্না বান্না করেছে। রোজ বেগম একবারও ডেকে কথা বলেনি। তে মনে মনে চেয়েছে যাতে তাড়াতাড়ি চলে আসে এই বাড়িতে। সকালে ঘুম থেকে উঠেই নামাজ পড়ে তে বাড়ির উঠোন ঝাড়ু দিল, তারপর রান্নাঘরে গিয়ে চায়ের পানি বসিয়ে দিল। একটা বিষয়ে তে কিছুটা অবাক হয়েছে, এই বাড়িতে কেউই খুব একটা নামাজ কোরআন পড়ে না। শুধু সেহুন মিয়া আর জাঙ্কুক মসজিদে যায় 5 ওয়াক্ত নামাজ পড়তে। তে পড়ে নেয় নিচের রুমে। বাড়ির মহিলারা কেউ সকালে ওঠে না, সবাই 8টা বাজলে ঘুম থেকে ওঠে। সবার রুটিন একটাই, ঘুম, খাওয়া দাওয়া আর সিরিয়াল দেখা। তে চা বসিয়ে দিয়ে আরেক চুলায় আটার কাই কোণে নিল। দায়ন এসে আলু গাজর কুচিয়ে দিল। তে রুটি বানালো, ভাজি বসিয়ে দিল। দায়ন দুপুরে রান্নার জন্য মাছ তরকারি কাটতে বসলো। তে এই 2 দিন ধরে সব কাজ করা শুরু করেছে। জাঙ্কুকের প্রবল আপত্তি তে অগ্রাহ্য করে কাজকর্ম করতে লাগলো ঘরের। তে রুটি বানানোর মাঝখানে জাঙ্কুক ডাক দিল তেকে চা দেওয়ার জন্য। জাঙ্কুকের ডাক শুনে তে আড়ষ্ট হয়ে গেল। তে জানে এই লোকটা বাহানা খুঁজছে তেকে রুমে নেওয়ার জন্য। আর মিস সাড়ে ফাড়ে হিয়ালে ডাকতেছে, তোমরা একটু ইগনোর করো, আমার অনেক সারা সময় নাই বুঝছো। তে দায়নকে বলল, আপা আপনি আপনার ভাইকে 1 কাপ চা দিয়ে আসেন, আমি গিয়ে আপাকে দিয়ে আসি। দায়ন তের কথা মতো চা নিয়ে এলো জাঙ্কুকের রুমে। দায়নকে দেখে জাঙ্কুক রেগে গেল ভীষণ তের উপর। দায়নকে জিজ্ঞাসা করলো,
তে কি করছে আপা? ওকে বলো আসতে রুমে, আমার ওয়ালেট খুঁজে পাচ্ছি না। দায়ন এদিক ওদিক তাকিয়ে বলল, কি কোন ভাইজান? ওই যে 2 বালিশের মাঝখানে আপনার ওয়ালেট। লজ্জা পেল জাঙ্কুক দায়নের কথায়, কিন্তু চেহারায় তা প্রকাশ করতে দিল না। আমতা আমতা করে বলল, আরে দূর, ওয়ালেট না তো, আমার ঘড়ি খুঁজতাছি। দায়ন বিরক্ত হয়ে বলল, ভাইজান আপনি কি আন্দা নাকি? হাতে ঘড়ি দিয়া বসে আছেন, আবার কইতাছেন ঘড়ি পান না। চাকুকের প্রচন্ড মেজাজ খারাপ হলো। দায়নের সাথে আর একটা কথাও না বলে বিছানায় সোজা হয়ে শুয়ে পড়লো। এই মেয়েটার উপর ভীষণ অভিমান জন্মেছে জাঙ্কুকের। মেয়েটা চড়ুই পাখির মতো শুধু ফুরুত ফুরুত করে উড়াল দিয়ে পালিয়ে যায় জাঙ্কুকের হাত থেকে। কিছুতেই জাঙ্কুক বন্দি করতে পারছে না একে। দায়ন রান্না করে গিয়ে হাসতে হাসতে গড়াগড়ি খেলো। জিজ্ঞাসা দৃষ্টিতে তাকিয়ে রইল দায়নের দিকে। হাসি থামিয়ে দায়ন বলল, জাঙ্কুক ভাই মিশা কথাও কইতে জানে না ভাবি। খাটের উপরে মানিব্যাগ, আমার কই আপনারে ডাইকা দিতে মানিব্যাগ নাকি খুঁজে পায় না। আমি কইলাম ওই তো খাটের উপর। তারপর কই না না ভুল হয়েছে, আমার ঘড়ি পাই না। আমি কইলাম ঘড়ি তো হাতে দিয়া বসে আছেন। বেচারা আর কিছু না বইলা চিত হইয়া শুইয়া পড়লো খাটে। লজ্জায় তীর ফর্সা 2 গাল পাকা টমেটোর মতো লাল হয়ে গেল। ধীর পায়ে হেঁটে গেল রুমের দিকে। যতই রুমের দিকে যাচ্ছে তের হার্টবিট ততই বেড়ে যাচ্ছে। তের মনে হলো আর এক পা সামনে এগুলে সে মরেই যাবে। তবুও গেল রুমে। গিয়ে দেখে চা পড়ে আছে ড্রেসিং টেবিলের উপর। জাঙ্কুক শুয়ে আছে। তেকে দেখেই জাঙ্কুক জড়িয়ে ধরলো। তারপর রুমের দরজা বন্ধ করে দিল। বাড়ির সবাই একে একে ঘুম থেকে উঠতে লাগলো। খাবার টেবিলে বসে সবাই নাস্তা করছে। ভাত শুধু তে আর জাঙ্কুক। সেহুন মিয়া ভাজি মুখে দিয়ে বললেন, ফার্স্ট ক্লাস ভাজি বানাইছস আজকে। দায়ন জীবনে প্রথম তুই এত ভালো রান্না করছস। দায়ন হেসে বলল, খালুজান কি কন, রান্না তো করছে নতুন ভাবে, হ্যার রান্নার হাত বালা। লিসার উঠে ছেড়ে মুখে পড়তে পড়তে বলল, ভালোই তো, বাড়িতে নতুন রাঁধুনির আগমন ঘটেছে। এইসব রান্না বান্নার কাজ আমার জাস্ট পেইন লাগে। হানসই বলল, আগুনের তাপ আমারও সহ্য হয় না ভাবি। ন্যান্সি কথা না বলে খেলেন। সেহুন সাহেব খেতে খেতে বললেন, যে রান্দে হ্যাঁ সুলো বান্ধে বুঝলা। তের মেট্রিক রেজাল্ট জানো? গোল্ডেন A+ পাইছে ও। আর তোমাকেও না আছে বিদ্যা, না আছে বুদ্ধি, আর না আছে কাজের গুণ। ও কাজও করছে, বাপের ঘরে লেখাপড়াও করছে। জেনে বলল, ঠিকই কইছেন আব্বা। তের আরো একটা গুণও আছে, ওর রূপ। আমাকে তো বিদ্যা বুদ্ধি রূপ কোনোটাই নাই। এর জন্যই বিয়ার এত বছর হয়েছে নিজের স্বামীরে হাত করতে পারি নাই। আমাকে স্বামীরা আমাকে কথা মতো উঠে না, বহেও না। আর তের কি গুণ দেখছেন আব্বা? বিয়া হইতে না হইতে সোনার ডিমপাড়া হাসরে নিজের হাতের মুঠোয় নিয়ে নিছে। জাঙ্কুক এখন বউয়ের আসলের নিচে ঘুরঘুর করে তাই। জেনির এরকম জবাবে সেহুন সাহেব হতবিহ্বল হয়ে তাকিয়ে রইলেন। চেয়ারে বসে থাকা বাকি সদস্যের মুখে 200 ওয়ার্ডের বাল্বের মতো জলজল করে উঠল। ন্যান্সি নিজেও খুশি হলেন। সেহুন টেবিল ছেড়ে উঠে গেলেন। সেহুন উঠে যেতেই খাবার টেবিলে হাসির রোল পড়ে গেল। দরজা খুলে জাঙ্কুক বের হয়ে এলো তেকে নিয়ে। চেয়ার টেনে তেকে বসতে বলে নিজেও বসলো। প্লেটে খাবার নিতে নিতে জাঙ্কুক জেনিকে বলল, মেজো ভাবি, বউয়ের আঁচলের নিচে থাকা যদি এতটাই খারাপ হয়ে থাকে, তবে তুমি কেন প্রতি সপ্তাহে জুবেদা খালার বাড়িতে যাও মেজো ভাইয়ের জন্য পান পরা আনতে? ন্যান্সি অগ্নিদৃষ্টিতে তাকালো জেনির দিকে। জেনির মুখ শুকিয়ে গেল ভয়ে। গমগমে গলায় ন্যান্সি বললেন, আমার খেয়ে আমার পরে তুই আমার পোলারে তাবিজ করছস, যাতে আমার পোলা আমার কথা না শুনে? হানসুই বলল, ছি মেজো ভাবি, ভালোবাসা দিয়ে স্বামীর মন জয় করতে না পারলে এসব করে মন জয় করতে চাও কেন? জাঙ্কুক হেসে বলল, আপা তুই এমন কোনো সাধু মহিলা না। গত 2 দিন আগেই তো তুই আর মা মিলে গেলি খালার বাড়িতে। তুই গেলি তোর স্বামীর জন্য, আর মা গেল আমার জন্য। এমনকি সেই চিনি মা গতকাল আমার চাইও মিশিয়ে দিয়েছিল। তোরা পারিসও সবাই। এত অন্ধবিশ্বাস নিয়ে থাকিস কিভাবে সবাই? এইভাবে যদি মানুষ বশ করা যেত, তবে রাজনৈতিক নেতারা একে অপরের বিরুদ্ধে এইসব দিয়ে জিতে যেত। জাঙ্কুকের কথা শুনে সবার থোতা মুখ যেন ভোতা হয়ে গেল। জাঙ্কুক তেকে নিয়ে তেদের বাড়িতে যাচ্ছে। তে ভীষণ খুশি আজ। আয়ুকে আজকে লেডিস হোস্টেলে দিয়ে দেবে, তাই আনতে যাচ্ছে তাকে। বাড়িতে পা দেওয়ার সাথে সাথে তের এতক্ষণের আনন্দ সব উবে গেল। রোজের ঘরের বারান্দায় আয়ু উপর হয়ে পড়ে আছে বেহুশ অবস্থায়। ফর্সা হাত পা নীল হয়ে আছে মারের তাকে। তের বুক ফাটা আর্তনাদ শুনে রোজ ঘর থেকে বের হয়ে এলো। বের হয়ে দেখে তে আর জাঙ্কুককে। বিরক্ত হলো রোজ। কোনো কথা না বলে ঘরে ঢুকে গেল। আয়ুর হুশ এলো 10 মিনিটের মধ্যে। বোনকে দেখে শক্ত করে জড়িয়ে ধরলো আয়ু। কান্না করতে চেয়েও পারল না কান্না করতে, শুধু শক্ত করে জড়িয়ে ধরে রাখলো বোনকে। আয়ুর এই অবস্থা দেখে জাঙ্কুকের আকাশচুম্বী রাগ উঠল। সে এই বাড়ির জামাই, সেটা ভুলে গিয়ে লাথি মেরে রোজের রান্নাঘর ভেঙে ফেললো। রান্নাঘর থেকে চুলা
বালতি হাঁড়ি পাতিল আছড়ে সব ভেঙে ফেললো। রোজ জানালা দিয়ে তাকিয়ে রইল জাঙ্কুকের দিকে এবং সাথে সাথে নিজের স্বামীকে ভিডিও কল দিয়ে সব দেখালো। জ্যাকসন এখনো মেয়ের জামাইয়ের সাথে কথা বলেননি। নতুন জামাইয়ের এই কাজ দেখে অত্যন্ত রেগে গেলেন তিনি। জাঙ্কুককে অকথ্য ভাষায় গালিগালাজ করলেন। রোজকে বললেন ফোন দিতে জাঙ্কুকের কাছে। রোজ কিছুটা ভয় পেল, যদি জাঙ্কুক তার গায়ে হাত তুলে, তবুও ভয়ে ভয়ে গেল। কোনো রকম হেডফোন না থাকায় জাঙ্কুক শ্বশুরের দেওয়া গালি সবটা শুনতে পেল নিজ কানে। এরকম অশ্রাব্য ভাষার গালি শুনে জাঙ্কুক হাত মুষ্টিবদ্ধ করে নিজের রাগ কন্ট্রোল করার চেষ্টা করলো। সফল না হলেও কোনো মতে বলল, আপনাদের যখন এত সমস্যা, আমি আজকেই আয়ুকে নিয়ে যাব, ও আর এখানে থাকবে না। জ্যাকসন বললেন, আমার মাইয়া আমার বাড়ি ছেড়ে কোথাও যাইব না। যেই বলে আমার মাইয়ারে নিতে চাইব, তারে আমি দেখালুমু। জাঙ্কুকের রাগ বহুগুণ বেড়ে গেল। তের কোল থেকে আয়ুকে নিয়ে কোলে তুলে নিল। এরপর বলল, আমি যাচ্ছি আয়ুকে নিয়ে। আজ থেকে আমি জানলাম আমার শ্বশুর বাড়ি নাই। শাশুড়ি মারা যাওয়ার সাথে সাথে আমার শ্বশুরও মারা গেছে। তে আয়ুর বাবা মারা গেছে। কোনোদিন কেউ যদি বাবার দাবি নিয়ে ওদের সামনে যায়, তবে আমি নিজ হাতে তার গলায় ছুরি চালামো। তারপর আয়ুর সামনে গিয়ে বলল, মহিলা মানুষ বলে আপনি বেঁচে গেছেন, নয়তো আপনার মতো ডাইনি মহিলাকে আমি আমার এই শক্ত হাতের এক থাপড়ে সোজা করে দিতাম। এইটুকু বলে থুতু এনে জাঙ্কুক থুতু মারল রোজের পায়ের উপর। তারপর বলল, মনে রাখবেন, এই থুতু আপনার পায়ে না, আমি আপনার মুখে মেরেছি। আমি ভালোর ভালো, আবার বেয়াদবের চূড়ান্ত। রোজকে কিছু বলার সুযোগ না দিয়ে জাঙ্কুক চলে গেল। তের মাথা এখনো ঘুরছে, কি থেকে কি হয়ে গেল সব তে বুঝতে পারছে না এখনো। বাড়িতে আসার পর থেকে তের মাথা ধরে রইল। তের মনে হচ্ছে সবকিছু যেন ওর মাথার উপর দিয়ে যাচ্ছে। আয়ুর পুরো শরীরে মারের দাগ, কালশিটে দাগ পড়ে গেছে। তে পরম মমতা নিয়ে পেন রিলিজ মলম লাগিয়ে দিচ্ছে বোনের সারা শরীরে। আয়ু বোনের কোলে মাথা রেখে নিঃসুপ হয়ে শুয়ে আছে। একটু সময় পর আয়ু বলল, বুবু, আমি আর বাড়িতে যাব না। এবার ছোট মার হাতের মুঠোয় গেলে আমাকে জীবিত রাখবে না আর। তে শক্ত করে বোনের হাত চেপে ধরে বলল, কিছু হবে না তোর, তোকে আর যেতে হবে না ওই বাড়িতে। ওই বাড়িতে আমাদের কেউ নাই এখন আর। আয়ু আরও শক্ত করে বোনকে জড়িয়ে ধরলো। তে দেয়ালের সাথে হেলান দিয়ে ভাবতে লাগলো, একটা মাত্র জীবন, অথচ সেই জীবনের কত তিক্ত অভিজ্ঞতা হয়েছে ওর। বেঁচে থাকাটাই এখন বিস্ময়কর লাগছে তের কাছে। মাথার উপর থেকে মা একজন চলে গেলে মানুষের জীবন কত ছন্নছাড়া হয়ে যায়, তা তের চাইতে আর ভালো কে জানে। মাগরিবের কিছু সময় আগে জাঙ্কুক বের হলো বাজারের উদ্দেশ্যে। আয়ুর জন্য কিছু কেনাকাটা করবে। আগামীকাল আয়ুকে হোস্টেলে দিয়ে আসবে, তাই টুকটাক যা লাগবে সব কিনে দিতে যাচ্ছে জাঙ্কুক। মাগরিবের নামাজের পর বৃষ্টি শুরু হলো। শুধু বৃষ্টি না, সেই সাথে শুরু হলো তুমুল বজ্রপাত। বাতাসের তীব্রতায় গাছপালা ভেঙে পড়েছে। গাছের কাঁচা আম সব টুপ টুপ করে ঝরে পড়ছে বাতাসের দাপটে। বিদ্যুৎ চলে গেল সাথে সাথে। রুমের সোলারের লাইট অন করে তে আয়ুকে জড়িয়ে ধরলো। আয়ুর গা কাঁপিয়ে ভীষণ জ্বর এলো। তের ভীষণ ভয় করলো। জাঙ্কুক বাড়িতে না থাকায় তের ভয় আরো বেড়ে গেল। কাকে ডেকে বলবে যে আয়ুর জ্বরের কথা? আর এরা যেমন মানুষ, কেউ এগিয়ে আসবে না। আয়ু জ্বরের ঘরে আজে বাজে কথা বলতে শুরু করলো। তেকে শক্ত করে আঁকড়ে ধরে বলল, মা আসছে বুবু, মা ডাকছে আমাকে। বুবু, মা যে কি সুন্দর হয়ে গেছে। না না, কোনো কথা নাই তোমার সাথে। তুমি কেন আমাদের রেখে চলে গেলে এত তাড়াতাড়ি? আমাকে একটু ঘুম পাড়িয়ে দাও না মা, কতদিন তোমার গায়ের গন্ধ পাই না আমি। তে চিৎকার করে কাঁদলো এসব শুনে। আয়ু খামচে ধরলো তেকে। তে আয়ুকে ছেড়ে দিয়ে শাশুড়ির রুমের দরজার পাগলের মতো নক করতে লাগলো। ঝড়ের শব্দে ন্যান্সি প্রথমে শুনতে পেল না। কিছুক্ষণ পরে যখন শুনলো বাইরে কেউ ডাকছে, শীতল হাওয়ায় ন্যান্সির চোখে তন্দ্রা লেগে এলো। তের মামা বলে ডাক ন্যান্সির কাছে যথেষ্ট বিরক্তিকর লাগলো। যাকে দেখতে নারী, তার চলন বাঁকা, তাই তের আকুল গলায় মা বলে ডাকাও যেন ন্যান্সির মন বিষিয়ে তুলল। আরামদায়ক উষ্ণতা ছেড়ে গিয়ে দরজা খুলে কর্কশ গলায় জিজ্ঞাসা করলো, কি সমস্যা, এত চেঁচাচ্ছ কেন এই সন্ধ্যায়? ভয়তো গলায় তে বলল, আমার বোনটার ভীষণ জ্বর উঠেছে মা, ও প্রলাপ বকছে। আমি কি করব এখন? আপনি একটু কিছু করুন না মা, আমাকে বলে দিন আমি কি করব এখন। ন্যান্সি রাগ তুঙ্গে উঠে গেল। কথায় সেই রাগ লুকানোর চেষ্টা করে যথেষ্ট রাগী গলায় ন্যান্সি বলল, আমি কি ডাক্তার নাকি? আমার কাছে কোনো ওষুধ নাই, বৃষ্টি থামলে দেখা যাবে তখন। তে আর কথা বলার সুযোগ পেল না। ন্যান্সি দরজা বন্ধ করে দিয়ে শুয়ে পড়ল। তে কিংকর্তব্য বিমূঢ় হয়ে দাঁড়িয়ে রইল। তারপর হঠাৎ করেই মনে পড়লো লেবু সিদ্ধ পানি খাওয়ানোর কথা। তের মা বেঁচে থাকতে জ্বর হলে লেবু সিদ্ধ পানি খাওয়াতো, এতে বেশ উপকার পাওয়া যেত জ্বরের। তে ছুটল তখন রান্নাঘরের দিকে। অন্ধকার রান্নাঘরে ঢুকে তে
খেয়েই হারিয়ে ফেললো। বিদ্যুৎ চলে যাওয়ায় তে কোনো কিছু খুঁজে পেল না। রান্নাঘরে সোলারের লাইট না থাকায় তের জন্য কষ্টসাধ্য হয়ে গেল সবকিছু খুঁজে পাওয়া। হাতড়ে হাতড়ে ফ্রিজ খুলে বের করলো, লেবু দুটো বের করে বটি বা ছুরি খুঁজলো হাতড়ে হাতড়ে। ভাগ্য বিরূপ হলো তের। খাড়া করিয়ে রাখা বটি অন্ধকারে তে দেখলো না। পায়ে লেগে গেল বটির তীক্ষ্ণ ফোলা, মুহূর্তে রক্তারক্তি হয়ে গেল। এর সেসব খেয়াল নেই, আগে আয়ের কথা ভাবতে হবে তার। সেই বটি তুলে নিয়েই সিঙ্কে ধুয়ে লেবু টুকরো করে নিল। তারপর সিঙ্কের উপর থেকে একটা ছোট পাতিল নিয়ে লেবু সিদ্ধ করলো। চুলার আগুনের আলোয় দেখলো পা থেকে রক্ত বেরোচ্ছে। একটা কাপে লেবুর পানি নিয়ে বের হলো নিজের রুমের দিকে। রুমের সামনে যেতেই শুনলো দরজায় কেউ কড়া নাড়ছে। জাঁকুকে এসেছে ভেবে গিয়ে দরজা খুললো তে। দরজা খুলে দেখে বাইরে পুলিশ দাঁড়িয়ে আছে, সাথে রোজ দাঁড়িয়ে আছে। ভয়ে তের অন্তরাত্মা কেঁপে উঠলো। জাঁকুক বাড়িতে নেই, সেহুন সাহেবও বাড়িতে নেই। চাঁদমোহর থানার ওসি রোজের খালাতো ভাই। রোজ থানায় গিয়ে লিখিত অভিযোগ করেছে জাঁকুকের বিরুদ্ধে। তেকে দেখে রোজ মুখ থেকে একটা নোংরা গালি বের করে দিল। আয়ু না থাকলে ঘরের সব কাজ রোজের করতে হবে। আজকাল দিনের কাজের মেয়ে পাওয়া গুপ্তধন পাওয়ার চাইতো দুরূহ কাজ। সেই হাতের লক্ষ্মীকে রোজ কিভাবে পায়ে ঠেলবে? ওসি টেল তের দিকে তাকালো লুবাতুর দৃষ্টিতে। সন্ধ্যাবেলার ঘরের এই হালকা আলোর সামনে দাঁড়িয়ে থাকা সুতি শাড়ি পরা মেয়েটিকে মনে হচ্ছে অপ্সরা। চোখের জলে দু চোখ কাজল লেপটে আছে, ফুলা ফুলা চোখ দুটো, এলোমেলো চুলের খোপা, শাড়ির ফাঁকে বের হয়ে থাকা বাঁকা কোমর, কোনোটাই টেলে দৃষ্টি এড়ালো না। ফিসফিস করে রোজকে বলল, এরকম তাজা একটা ফুল তোর বাড়িতে ছিল, আমাকে জানালি না মা তুই? রোজ চিমটি কেটে বলল, ছোটটাও বড়টার মতোই, ছোট বলে এখনো নজরে পড়ছে না। তে থরথর করে কেঁপে উঠল, বলল, ছোট মা আপনি? তেল বলল, মিসেস রোজ বেগম আপনাদের কাছে লিখিত অভিযোগ করেছেন ওনার ছোট মেয়েকে আপনারা জোরপূর্বক তুলে এনেছেন ওনার বাড়ি থেকে। সেই সাথে আপনার স্বামী জিয়ন জাঙ্কুক ওনার বাড়িতে ভাঙচুর করেছে, খুন করার হুমকি দিয়েছে। আমরা জিয়ন জাঙ্কুককে অ্যারেস্ট করতে এসেছি এবং আয়ুকে নিয়ে যেতে এসেছি। তের মনে হলো একে একে সাত আসমান যেন ওর মাথায় ভেঙে পড়েছে। কিসব কথা বলছে এই লোকটা? তেল সবাইকে নিয়ে ঘরের ভিতরে ঢুকে গেল তের অনুমতি না নিয়ে। তারপর তের রুম থেকে গিয়ে আয়ুকে তুলে নিয়ে এলো টেল। তে ছুটে গিয়ে টানা হিচড়া শুরু করে দিল, পাগলের মতো চিৎকার করে বলল, আমার বোনকে কোথাও নেবেন না, ও আমার প্রাণ, ওকে ওকে উনি খুন করে ফেলবে। তেল হেসে বলল, ম্যাডাম আমাদের কাছে অভিযোগ আছে, আয়ুর অভিভাবক আপনি না, সুতরাং আপনার কোনো অধিকার নেই ওকে আটকে রাখার এখানে। জিয়ন জাঙ্কুককে তো আজ পেলাম না, আমরা আগামীকাল আবার আসবো। হতভম্ব থেকে সেখানে রেখেই রোজ পুলিশ সহ চলে গেল আয়ুকে নিয়ে। অচেতন আয়ু জানতেও পারল না কোথায় যাচ্ছে এখন, কে নিয়ে যাচ্ছে তাকে। তুমুল ঝড় বৃষ্টি উপেক্ষা করে আয়ুকে নিয়ে চলে গেল। তে এখনো মূর্তির মতো দাঁড়িয়ে আছে। তারপর কখন যেন তে জ্ঞান হারালো তা তে নিজেও জানতে পারল না। হাত থেকে কাচের কাপ পড়ে ভেঙে টুকরো টুকরো হলো, পা থেকে রক্ত বের হলো, রক্তে ভেসে গেল তের পরনের শাড়ি। এতগুলা মানুষ একটা ঘরে থাকার পরেও কেউ জানলো না কি হয়ে গেল। জাগক বারবার কল দিতে লাগলো তেকে আয়ুর জুতার সাইজ কত তা জানার জন্য, কিন্তু তে কল রিসিভ করলো না। বৃষ্টি থামলো রাত 9টার দিকে। জাগক বাড়িতে এসে দেখে সদর দরজা হাট করে খোলা। তে দরজার সামনে অজ্ঞান হয়ে পড়ে আছে, পাশেই ভাঙা কাচের টুকরো, কেটে যাওয়া পা থেকে রক্ত বের হয়ে হলুদ শাড়ি এখন খয়েরি রঙের হয়ে গেছে। বার কয়েক তেকে ডাকলো জাঙ্কুক, কিন্তু সাড়া পেল না। প্রকৃতির ঝড় থেমে গেলেও আয়ুর জীবনে যে ঝড় উঠেছে তা যে থামেনি, তাকে জাঙ্কুকের ধারণা ছিল? কখনো কি ভেবেছে কেউ